হেলমেট তো অবশ্যই দরকার ভাই, হেলমেট তো অবশ্যই দরকার। আজকাল তো দেখা যায় রিল বানানোর জন্য অনেকে হেলমেট ছাড়াই ঘুরে বেড়াচ্ছে। যখন বাইকে বসেছো, হেলমেট পরেছো, তখন তুমি একজন রাইডার। সে হ্যাশটাকে তুমি ছেলে দাও, মেয়ে দাও, যা পারো দিকে যাও। আমরা একদম প্রপার সিস্টেমে কিন্তু এগোচ্ছি। রাস্তায় কোনো রকম কোনো জ্যাম যানজট আমাদের জন্য ক্রিয়েট যাতে না হয়, সে ব্যাপারটা আমরা সম্পূর্ণভাবে খেয়াল রাখছি। নিচে নেমে ডান দিকে ঘুরে আবার গিয়ে ইউটার্ন নিয়ে সোজা এসে ডান দিকে ঘুরতে হলো। গাড়িতে এক্সট্রাও তো কিছু লাগানো নেই। কাকাবাবুর চশমার একটা কাঁচ খুলে পড়ে গেছে। রাস্তাটা এমন কার্ভ নিয়েছে, আবার ঘুরে আবার ওদিকে গেছে। ও গাড়িটাকে তুলে দেবে বোলেরোর উপর, নিজে গাড়িতে বসে যাবে। হ্যাঁ, গুড আইডিয়া। হামজা সৌরভ কোথায় গেল? ব্যাস অন্ধকারে সাইড হয়ে গেছে। হ্যাঁ, উদ্যোক্তা এসব কি কথা বলছে? গ্রুপে বেরোনোর এটা একটা সুবিধে। সোলো রাইড হলে আজকে পুরো মানে নাকানি চোবানি খেয়ে যাওয়ার মতন অবস্থা হয়ে যায় যে কি করব। সময় এখন ঘড়িতে 7:26। আজ হচ্ছে জানুয়ারি মাসের 4 তারিখ, বছরের প্রথম রবিবার। আর এই রবিবারে আমরা বেরিয়েছি মোর দ্যান 40 রাইডার্স নিয়ে আজকের সানডে রাইডে। যাবো হচ্ছে এখান থেকে আমরা বনলতা রিসর্ট। আজকে সকালের ব্রেকফাস্ট করব, আর কি করছি না করছি, কিভাবে যাচ্ছি, কি বাইক আছে, সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব আজকের এই ব্লগে। তার আগে রবিবার, জানুয়ারি মাস, প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে, কথা বলতে গেলে জড়িয়ে যাচ্ছে, হাত পা কাঁপছে রীতিমতন। তো চলো ফটাফট আমরা ব্রিফিং করি, তারপর গিয়ে ফর্ম ফিল আপ করবো। এই সমস্ত করে নিয়ে আমরা এখান থেকে বেরোবো টুয়ার্ডস বাঁকুড়া বিষ্ণুপুর। ওখানেই লেখা হবে, আর ফটো লাগছে না, যেহেতু এটা শর্ট রাইড। আজকে আমরা যাবো, আজকেই ফিরে আসবো, কোনো ফটোর দরকার নেই, ঠিক আছে? ফটো অনলি বড় রাইডের জন্য। সবাইকে হ্যাপি নিউ ইয়ার 2026। নতুন বছর, প্রথম রবিবার, খুব সুন্দরভাবে সবাই নতুন বছর শুরু করছি এই রাইডের মাধ্যমে। এবং আগামী দিনে আমরা আরও অনেক বড় বড় প্ল্যান করতে চলেছি। তো সে সমস্ত কিছু একটু পরে আসছি। সবার আগে যেটা বলার, আজকে আমরা কোথায় যাচ্ছি সবাই জানো, বনলতা রিসর্ট, বাঁকুড়া বিষ্ণুপুর ঢুকেই বলা যেতে পারে, যেটা কিনা হুগলি বিষ্ণুপুরের বর্ডার। তো এই বিষ্ণুপুরে বনলতা রিসর্টে আজকের সকালের আমাদের ব্রেকফাস্ট থাকছে। ব্রেকফাস্টের এই ট্রিপ বা এই জার্নির মাঝখানে আমরা দু একটা হল্ট দেবো। ফার্স্ট আমরা যেটা করবো, এখান থেকে বেরিয়ে একটা কোনো জিওর পেট্রোল দেখে ফার্স্ট যেটা পড়বে সেখান থেকে সবাই ফুয়েল আপ করাবো। যার ফুয়েল দরকার তারা ফুয়েল স্টেশনে ঢুকবে, বাকিরা পাশেই দাঁড়াবে। আমার তেল লাগবে না বলে কেউ এগিয়ে যেও না। আর অ্যাজ ইউজুয়াল লিড থাকছে হচ্ছে আমাদের দুরন্ত লিড শাশ্বতকে কেউ ক্রস করবে না। আর সৌরভ যথারীতি সবাই পেছনেই থাকবে, ও কখনো এগিয়ে যাবে না। কোথায় গেল সৌরভ? পেছনেই আছে। তো এই হচ্ছে ব্যাপার, বিশেষ কিছু বোঝানোর নেই, রাস্তা খুবই সিম্পল। আচ্ছা, আমাদের সঙ্গে এবার একটা 4 হুইলার রয়েছে, এই যে বোলেরোটা দেখতে পাচ্ছ আমাদের সঙ্গেই যাচ্ছে, ঠিক আছে? দাদা রয়েছে। আইদার এগিয়ে গেলে পরেও সৌরভদা পেছনে থাকবে, সৌরভদা তার সাথে দাঁড়াবে, প্রবলেমটা সলভ করার চেষ্টা করা হবে। এছাড়া আমি মার্শালে থাকছি, আগে পরে করবো। কারোর যদি কোথাও অসুবিধা হয় বা কেউ যদি দাঁড়িয়ে যাও আমাকে সিগন্যাল দেবে। টপ বক্স লাগানো রয়েছে, যাযাবর বাঙালি লোগো লাগানো রয়েছে পেছনে। যদি কোনো রকম কোনো এমার্জেন্সি সিচুয়েশন হয়, চোখে কিছু পড়লো, কিছু পেলো, কোথাও দাঁড়াবে, তো আমাকে ইনফর্ম করবে। আমি আগে পরেই থাকবো। চেষ্টা করো বারবার আগের জন বা পরের জনকে ওভারটেক না করে চালানোর, তাহলে করে কি হবে, ঘেঁটে যাবে যে কে কার আগে কে কার পরে। একটা দেখে নেবে যে আমার আগেই ক্লাসিকটা যাচ্ছে, কি আমার আগেই মিডিয়ারটা যাচ্ছে, আমি তার পেছনে রয়েছি। আমার পেছনে লুকিং গ্লাস একটা হিমালয়ান দেখতে পাচ্ছি, আমার পেছনেই রয়েছে। এতে করে কি হবে, সবাইকে একটা ফলো আপ রাখতে পারবে। বারবার আমরা তো কোনো রেস করতে বেরোইনি, আমরা বেরিয়েছি একটা সুন্দরভাবে মর্নিং রাইড, একটা এনজয়মেন্ট, তার সঙ্গে খাওয়া দাওয়া, কিছু জায়গা ঘোরা, একটা হাসি খুশি হবে, অনেক কিছু মেমোরি ক্রিয়েট করে বাড়ি যাওয়া। তো আর কারো যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে করতে পারো। বাদবাকি আমাদের যা কিছু করার আমরা পৌঁছে ব্রেকফাস্টে ওখানে পৌঁছে। সময় ঘড়িতে 7:35, আমরা এখন বেরোচ্ছি ফ্রম ডানকুনি। আর আমি থাকছি মার্শালে, সৌরভ থাকছে টেলে। লাস্টের দিক করে বেরোবো। দীপায়নদা দিদি ওরাও চলে এসেছে।
আজকে আকাশ যাচ্ছে না, কারণ আকাশ পুড়িয়ে গেছে। চলো 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 চলো, সব বাইকগুলো বেরোক, তারপর আমি বেরোবো। তো আজকে আমার সঙ্গে ভাই রয়েছে, আর ভাইকে আমার রাইডিং প্যান্টটা দিয়ে দিয়েছি, আগের প্যান্টটা। কেমন লাগছে পরে? ভালো লাগছে, আবার খারাপও লাগছে। কেন খারাপ কেন? উঠতে নামতে গেলে অসুবিধা হচ্ছে। একবার উঠে পড়লে তো অসুবিধা নেই, ওস সেফটি ফার্স্ট ভাই। কতগুলো পকেট আছে বলতো, তো সারা সংসার ধরে যাবে ওর মধ্যে। চলো, জয় বলোকনাথ, ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। সাধারণত ব্লগ আমি বাড়ির থেকেই শুরু করে থাকি, কিন্তু আজকে যেহেতু গ্রুপ রাইড, তার উপরে আমরা সকালবেলায় এতজন একসঙ্গে এখানে জড়ো হয়েছিলাম, তো সেই জন্যই আর কি ব্লগটা এখান থেকেই শুরু করছি। বাদ বাকি বেরিয়ে পড়েছি আমরা আজকের সকালের ডেস্টিনেশন, আজকের মর্নিং রাইড টুয়ার্ডস বাঁকুড়া বিষ্ণুপুর বনলতা রিসর্ট। ওয়েদার পুরো মেঘলা, কুয়াশা ওয়েদার, জানি না পরে গিয়ে রোদ উঠবে কিনা, বাট ঠান্ডা তো রয়েছে, ভালো রকম ঠান্ডা রয়েছে, আর বেশ মজা হতে চলেছে আজকে। প্রচুর প্রচুর নতুন নতুন লোকজন, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের পরিচিত যারা এর আগে আমাদের সঙ্গে বিভিন্ন রাইডে জয়েন করেছে, তাদেরকে নিয়ে আমরা এগোচ্ছি আজকের এই মর্নিং রাইডে। 40 জন হেড কাউন্ট রয়েছে, এবং আরও বাড়বে, কারণ সামনে গিয়ে আমাদের সাথে আরও কয়েকজন জয়েন করবে। সিঙ্গুর থেকে 2 জন আসবে, বাঁকুড়াতে ডাইরেক্ট কয়েকজন আসবে। আজকে গোড়া রাইডে লিড হচ্ছে শাশ্বত একদম সবাই শুরুতে রয়েছে। আপাতত আমি টেলে রয়েছি, কারণ কি ভাই ভিডিও ফুটেজ নিচ্ছিল, তো ওকে নিয়ে লাস্টে আমি যাচ্ছি। একটু পরেই গিয়ে আমি যখন এগিয়ে যাব সামনে, তখন সৌরভ হয়ে যাবে টেল। আর এছাড়া বাঁকুড়া বিষ্ণুপুর যাওয়ার জন্য বনলতা রিসর্টে পৌঁছানোর জন্য আমরা কোন রাস্তা ফলো আপ করছি না করছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো আজকের এই ব্লগে। সো হে এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল টোটাল লাইভ উইথ এজার। গুড মর্নিং ফ্রম ডানকুনি। এই মুহূর্তে আমরা 40 জন রাইডার মিলে বেরিয়ে পড়েছি ডানকুনি থেকে। এখন যাব হচ্ছে টুয়ার্ডস সিঙ্গুরে গিয়ে ওখান থেকে আমরা কোন রাস্তা নিচ্ছি সব কিছু তোমাদেরকে জানাবো। তার আগে চলো এই লরির ব্যাপারটাকে আগে কাটিয়ে নিই। না, এই হিমালয়ানটা আমাদের সাথে নেই, আমাদের যারা যারা রয়েছে সবাই সামনেই রয়েছে। আর বুঝতেই পারছো আজকে সবাই মোটামুটি এরকম এনজয়মেন্ট রাইডে বেরিয়েছে, তো একটু সেফলি সিকিউরলি আমাদেরকে যেতে হবে। তো সেই রকমভাবে বাকিদেরকে ব্রিফিং করে দিয়েছি, সবাই সামনে রয়েছে। এই দেখো এক্সপ্রেসওয়ের ওপরে ট্রেন, তাও আবার লরি চেপে ঘুরে বেড়াচ্ছে। এই একটা এই মুহূর্তে আমরা চলে এসেছি হোটেল লাবণ্যর সামনে সিঙ্গুরে। আর এখান থেকে আমাদের সঙ্গে আরেকজনের জয়েন করার কথা রয়েছে, তাকে সঙ্গে নিয়ে আমরা আবার এখান থেকে এগোবো। শাশ্বত, বলছি বাকি সবাইকে আরও একবার রাস্তাটা বলে দাও যে আমরা কোন কোন রাস্তা দিয়ে যাচ্ছি। এখানে মোটামুটি সবাই চলেই এসেছে। তো এইদিকে আরামবাগের রাস্তা খারাপ আছে নাকি? হ্যাঁ, রাস্তা খারাপ। এই রাস্তাটা তোমার 20 কিলোমিটার মতন বেশি পড়বে, কিন্তু টাইম যা দেখাচ্ছে আমরা যখন চেক করে দেখলাম মোটামুটি 10 মিনিট বেশি সময় লাগবে। এবার মানে এইটা অতটা ভালো নয়, ওটা রাস্তাটা ভালো নয়। ওদিকে আমার মামা বাড়ি পড়ে, মায়াপুর পার করি, তো আমার ওদিকে যাওয়া আসা মোটামুটি রয়েছে। রাস্তা একদমই ভালো নয়, থেকে থেকে বাম্পার, প্রচুর গর্ত, ওই পার করতে করতে টাইম লেগে যাবে। তো আমরা কোন রাস্তা দিয়ে যাচ্ছি সেই সমস্ত ম্যাপ ডিটেলসগুলো আমরা গ্রুপে শেয়ার করে দিয়েছি, এবং সেই ম্যাপ বরাবর আমরা এবার এখান থেকে এগোবো। আমি রাস্তার দিকেই থাকছি, কারণ কি কেউ যদি পিছিয়ে পড়ে, কেউ যদি দাঁড়িয়ে যায়, বা কারো যদি কোনো সমস্যা হয়, তাহলে সেগুলো খেয়াল রাখতে হবে। এছাড়া আজকে প্রচুর সুপার বাইক, প্রচুর রাইডার, প্রচুর লোকজন কিন্তু রাস্তাঘাটে বেরিয়ে পড়েছে। দেখো আমাদের পাশ দিয়ে সুপার বাইকগুলো কি হয় সুই করে বেরোচ্ছে। তো আমরা চেষ্টা করব সেফলি সিকিউরলি যাওয়ার, এবং সেই জন্যেই খুব বেশি ভাগম ভাগ আমরা করছি না, কারণ এতজন রয়েছি আমরা, এবং সবাইকে সঙ্গে নিয়ে একসাথে এগোনোর একটা আলাদা মজা রয়েছে। ভাগালে তো আমিও এক্ষুনি 110-এ ভাগিয়ে বেরিয়ে যেতে পারি, বাট সেটা কখনোই উচিত নয়, কখনোই রেকমেন্ডেড নয়। আজকে রাস্তাঘাটে প্রচুর গাড়ির চাপ রয়েছে, এবং সব কিছু বুঝেই আমাদেরকে এগোতে হবে। বাদবাকি আমাদের সঙ্গে যারা যারা সিঙ্গুর থেকে জয়েন করা ছিল তারা জয়েন করে গেছে, এবং এখান থেকে আমরা এগোবো হচ্ছে বর্ধমান হয়ে কোতলপুর দিয়ে এগোবো।
রাস্তা একটু ঘোরা পড়বে, একটু বেশি পড়বে, কিন্তু আরামবাগের যে রাস্তাটা ওটার চেয়ে এই রাস্তাটা অনেক ভালো। এবার দেখো সবার তো আর অ্যাডভেঞ্চার বাইক নয়, তো সবার কথা মাথায় রেখে যে সমস্ত বাইকগুলো তুলনামূলক ছোট চাকার বাইক রয়েছে তাদের ক্ষেত্রে একটু অসুবিধা হয়ে যেতে পারে, বা অনেকে স্পোর্টস ক্যাটাগরির বাইক রয়েছে, যেমন ধরো পৃথ্বীশদার বাইক রয়েছে, জিটি রয়েছে, তো ঝুঁকে চালাতে হলে তখন একটু সমস্যা হয়ে যায় খারাপ রাস্তা হলে। তো সেই জন্য আমরা ভাবলাম যে রাস্তা একটু বেশি হোক, বাট ভালো রাস্তাটা নেওয়া বেশি জরুরি এক্ষেত্রে। আর তাছাড়া সময় সেই একই দেখাচ্ছে, হ্যাঁ 20 কিলোমিটার বেশি, এমন কিছু বেশি না, বাট ঠিক আছে, এনজয়মেন্টটাই আসল। তো এখানে আমরা সবাই একটু দাঁড়িয়েছিলাম ফুয়েল আপ করানোর জন্য, বাকি টিম বেরিয়ে গেছে। আর এখন আপাতত 1 2 3 4 5 6 7 7টা বাইক রয়েছে। আর কি হয়েছে, দাদার চশমার একটা ডান্ডি কোনোভাবে ভেঙে গেছিলো হেলমেট খুলতে গিয়ে, তো সেটা ঠিক করতে আমাদের একটু টাইম লেগে গেল। বাড়ি থেকে শুরু করে এখনো পর্যন্ত আমাদের বাইক চলেছে টোটাল 87 কিলোমিটার। আর আমরা পৌঁছে গেছি আজকের আমাদের সেকেন্ড টোল গেট, পালশিট টোল প্লাজা। এখানে একটুখানি আমরা আবারও সবাই এক জায়গায় জড়ো হয়ে যাব। আর তোমাদেরকে বলেছিলাম কিনা জানি না, আমাদের সঙ্গে আজকে একটা 4 হুইলারও রয়েছে, বোলেরো। এই যে সবাই এখানে চলে এসেছে। আমরা ল্যাংচা খাবো না। ফেরার সময় খাবো ল্যাংচা। তবে যাই করো এই কালো দোকানটায় দাঁড়িও না। সোমু রয়েছে আমাদের সঙ্গে, কালো বোর্ডওয়ালা ল্যাংচা কুটিতেই দাঁড়াবে। ভাই এখানে আশপাশে অনেকেই আছে, আসতে। ইস, কালো ল্যাংচা, লাল ল্যাংচা হলেও হবে, কিন্তু খেতে হবে। ল্যাংচাটা খেতে ভালো হতে হবে। দীপায়নদার বাইকটা পুকি বাইক, সাসপেনশন এত সফট, একটু করলে বাইক করে, দোল দোল দোলুনি। ভাই জায়গাটার নাম কি? হ্যাঁ আচ্ছা, আমরা যাবো বাঁকুড়া। তো এখান থেকে আমরা বাই লেনে নেমে পড়েছি। নেমে সামনে গিয়ে আমরা আন্ডারপাস দিয়ে ঘুরে ইউটার্ন নিয়ে ভেতরের রাস্তায় ঢুকবো। ডান দিকে, ডান দিকে, ডান দিকে। এই জায়গাটা হচ্ছে তেলিপুকুর, এখান থেকে আমরা ডান দিকে ঢুকে যাব। আমরা ওপরের যে রাস্তাটা দিয়ে ওটা দিয়ে এসেছিলাম, তো সেই জন্যই আমাদেরকে নিচে নেমে ডান দিকে ঘুরে আবার গিয়ে ইউটার্ন নিয়ে সোজা এসে ডান দিকে ঘুরতে হলো, কারণ মেন হাইওয়েটা না পুরো ওপর দিয়ে। চলো ঢুকে গেছি আমরা ভেতরকার রাস্তায়। তো বেসিক্যালি এটা হচ্ছে বর্ধমান আরামবাগ রোড, আর এই রাস্তাটা সোজা 36 কিলোমিটার গিয়ে আরামবাগে উঠছে। তারপর ওখান থেকে আমরা কোতলপুরের দিক দিয়ে হয়ে জরামবাটি হয়ে ঢুকবো হচ্ছে বিষ্ণুপুর। চল পুরো সোজা। তো এই জায়গাটার নাম হচ্ছে বাঁকুড়া মোড়। জায়গাটা বর্ধমানে, কিন্তু নাম বাঁকুড়া মোড়। এখান থেকে ডান দিকে একটা রাস্তা চলে গেছে, ওটা দিয়ে যাওয়া যায় ঠিকই, কিন্তু আমরা ওটা দিয়ে যাবো না, আমরা সোজা যাবো। এটা সোজা গিয়ে একদম আরামবাগ রোডে উঠছে। তো এখানে আমরা প্রত্যেকে কিন্তু একটা প্রপার লাইন আপ মেনটেন করেই এগোচ্ছি। একজন এখানে, তো একজন এখানে, একজন এখানে, একজন এখানে, এরমভাবে। এমন নয় যে পরপর লাইন দিয়ে যাচ্ছি। আর খুব বেশি যে রাস্তা নিয়ে আমরা চলছি তাও নয়। তো আমরা দুটো টিমে ভাগ হয়ে গেছি, 20টা করে। মানে আমি হচ্ছি সেকেন্ড টিমের একদম টেলে রয়েছি, আমার আগে সৌরভ রয়েছে, আর সৌরভের আগে বাকিরা সবাই রয়েছে। আমরা একদম প্রপার সিস্টেমে কিন্তু এগোচ্ছি। রাস্তায় কোনো রকম কোনো জ্যাম যানজট আমাদের জন্য ক্রিয়েট যাতে না হয়, সে ব্যাপারটা আমরা সম্পূর্ণভাবে খেয়াল রাখছি। কারণ দেখো, একে তো এতগুলো বাইক একসঙ্গে আমরা নিয়ে বেরিয়েছি, তার উপরে যদি একটা রাস্তায় জ্যাম ক্রিয়েট হয়ে যায় কোনোভাবে, তাহলে সেটা খুবই বাজে দেখায়। তো সেটা একটা ব্যাপার। এছাড়া রাস্তা কিন্তু এখানে যথেষ্ট চওড়া রয়েছে, এবং খুব যে সরু বলবো না, হ্যাঁ সিঙ্গেল লেন বলতে পারো, মানে একটা রাস্তা দিয়ে যাচ্ছে আসছে গাড়ি দুদিকে, বাট রাস্তা চওড়া রয়েছে, অসুবিধা হচ্ছে না। আমি যেখানটায় দাঁড়িয়েছিলাম বাকিদের জন্য, এই দেখো লরিটা পুরো উল্টে গেছে, এই বাবা পুরোই উল্টে গেছে।
তো যেটা বলছিলাম, মেন হাইওয়ে থেকে ঢোকার পর রাস্তাটা সরুই ছিল, তারপর গিয়ে একটা টোল গেট পড়লো, যে টোল গেটে কোনো রকম কোনো টোল নেওয়া হচ্ছে না আপাতত। সেই টোল গেটটা পার করার পর গিয়ে বাঁকুড়া মোড় বলে যেখানে আমি দাঁড়িয়েছিলাম, সেখানটা রাস্তাটা একটু সরু, কিন্তু তারপর থেকে রাস্তা আবার কিন্তু চওড়া হয়ে গেছে। জায়গাটার নাম হচ্ছে রাধা বাজার, আর এখান থেকে আমাদেরকে সোজাই এগোতে হবে, কোনো রকম কোনো ডান দিক বাঁ দিক কিচ্ছু নেই, একদম সোজা রাস্তা। আর রাস্তার কোয়ালিটি তো দেখতেই পাচ্ছ, খুবই সুন্দর। এটা যদি কোতলপুর হয়ে সোজা যে রাস্তাটা মশাট শিয়াখালা হয়ে বেরোচ্ছে ওদিক দিয়ে যাওয়া যায়, তাহলে ওদিকে রাস্তায় কিন্তু প্রচুর বাম্পার, প্রচুর স্পিড ব্রেকার, কিন্তু এখানে সেই ব্যাপারটা নেই। তবে যেহেতু এই ব্যাপারটা নেই, তাই রাস্তায় একটু লরির চাপ রয়েছে। আর এতগুলো বাইক একসঙ্গে যাচ্ছে, সবাই প্রপার রাইডিং গিয়ার্স পরে, রাস্তাঘাটে লোকজন অদ্ভুতভাবে আমাদেরকে রিয়াকশান দিচ্ছে। হচ্ছে এরা কারা, কোথার থেকে এসে গেল এরা। যে কোনো রকম রাইডে, সেটা সোলো হোক বা গ্রুপ রাইড হোক, সেখানে কিন্তু অবশ্যই রাইডিং গিয়ার্স বা হেলমেট তো অবশ্যই দরকার ভাই, হেলমেট তো অবশ্যই দরকার। আজকাল তো দেখা যায় রিল বানানোর জন্য অনেকে হেলমেট ছাড়াই ঘুরে বেড়াচ্ছে, সেটা কখনোই আমি রেকমেন্ড করি না। ইভেন আমি তো বলবো যে অ্যাজ আ ইনফ্লুয়েন্সার যখনই বাইকে উঠবে, তোমার হেলমেটটা অবশ্যই দরকার। এখানে অনেকেরই অনেক রকমের যুক্তি দিতে পারে, কেউ বলতেই পারে যে হ্যাঁ আমি 7 ঘন্টা 8 ঘন্টা ধরে বাইক রাইড করছি, তার মধ্যে যদি 10 মিনিটের জন্য হেলমেটটা খুলি তাতে কী আর এমন যায় আসে। ব্যাপারটা তাও নয়, ব্যাপারটা হচ্ছে তোমাকে দেখে আর 5টা মানুষ শিখছে, তুমি ইনফ্লুয়েন্স করছো। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তোমার যদি রিল বানানোর হয়, তাহলে হেলমেটটা পরেই বানাও না। এবং এই শুভ বুদ্ধিটা যদি কেউ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, তাকে হয়তো গালিগালাজ করার কোনো মানে হয় না। আমার তো মনে হয় কেউ যদি অজ্ঞ থাকে, তাহলে তাকে বিজ্ঞ করার দায়িত্ব যদি কেউ নেয়, ভদ্রভাবে যদি কেউ নেয়, তাহলে অবশ্যই তাকে অ্যাপ্রিসিয়েট করাও দরকার। আর আরও একটা জিনিস আমি মনে করি যে যখন বাইকে বসেছো, হেলমেট পরেছো, তখন তুমি একজন রাইডার। সে হ্যাশট্যাগে তুমি ছেলে দাও মেয়ে দাও যা পারো দিকে যাও, একজন রাইডারের কোনো জেন্ডার হয় বলে তোমার মনে হয় না, মানে আমার অন্তত জানা নেই। যদি হয় তাহলে হয়তো আলাদা ব্যাপার। তো সেক্ষেত্রে এই যে হেলমেট, এই যে রাইডিং গ্লাভস, এই যে জ্যাকেট, এই যে প্যান্ট, এই যে বুট, এগুলো কিনেছি কী করতে? কনুইতে ঝুলে রাখার জন্য তো নয়। হেলমেটটা কখনোই কনুইতে সেফটি দেয় না, হেলমেটটা মাথায় পরার জিনিস। যারা জানো না তাদেরকে বলে দিলাম। তো হেলমেটটা অবশ্যই পরো, পরে রিল বানাও। আর যদি রিল বানানোর হয় হেলমেট ছাড়া, তাহলে বাইক থেকে নেমে এক জায়গায় দাঁড়িয়ে বানাও। দুহাত ছেড়ে বাইক চালাচ্ছি উইদাউট হেলমেট, এগুলো খুবই মানে বাজে দেখায়, চিপ দেখায়। ব্যাপারটা অতটা সস্তা নামিয়ে নিজের কয়েকটা ফলোয়ার্স বাড়ি আমার তো মনে হয় না খুব একটা ভালো কিছু হয় লাইফে। তো সেক্ষেত্রে যদি অন্যকে ইনফ্লুয়েন্স করতে হয়, যদি ভিউ পেতেই হয় অ্যাকচুয়ালি জেনুইনলি, তাহলে হেলমেটটা পরে সুন্দরভাবে নিজেকে উপস্থাপন করে সেটাই বেশি অ্যাপ্রিসিয়েটেবল। দেখো আজকালকার দিনে শালীনতা বজায় থাক বা না থাক, পোশাক পরিচ্ছদ যে যার মতন যেমন খুশি পরতে পারে, সে নিয়ে কোনো মন্তব্য করাটা উচিত নয়। কিন্তু যদি হেলমেট না পরে কেউ রিল বানায় বা কেউ ব্লগ বানাচ্ছে, বা উইদাউট হেলমেট কেউ যখন ঘুরছে, এবং যখন একটা গ্রুপ রাইড চলছে বা একসঙ্গে বেশ কয়েকজন যাচ্ছে, তাদের মাথাতেও 2-4 জনের হেলমেট নেই, তখন ব্যাপারটা না খুব চিপ দেখায়, খুব সস্তা দেখায়। এবং এটা খুব একটা বাজে, একটা ভীষণ বাজে নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে আমাদের সমাজের প্রতি বা আমাদের এই রাইডিং কমিউনিটির প্রতি। তো এই ক্ষেত্রে আমার তো মনে হয় এই মিনিমাম বেসিক সেন্সগুলো প্রত্যেকটা রাইডারের দরকার, সে ছেলে হোক বা মেয়ে হোক। যে রাইড যখন করছি, আমি যখন রাইডিং কালচারটাকে ধরে নিয়ে এগোচ্ছি, তখন সেখানে হেলমেট পরাটা অবশ্যই জরুরি। হাঁটাচ্ছে কেন বাইক থেকে নেমে? কি হলো? হ্যাঁ, লাইন আসছে না। ফিউজটা একবার চেক করো। ফিউজ তো ঠিকই আছে। স্টার্ট দাও দেখি। এক্সট্রা কিছু লাগানো তো নেই গাড়িতে, গাড়িতে এক্সট্রাও তো কিছু লাগানো নেই। ফগ লাইট তো মিনিমাল। তো বাইকে যে প্রবলেমটা হয়েছিল সেটা সঙ্গে সঙ্গে সলভ আউট হয়ে গেছে। কারণ কি, আমরা ওই যে ওখানেই বাইক, মানে এখানে বাইক বন্ধ হয়েছে, ওখানে বাইকটা নিয়ে গেছি হাঁটাতে হাঁটাতে, যেই আমরা নিচটা নামিয়েছি বাইক চালু হয়ে গেছে। তো বাইকের ব্যাটারিটায় একটা সমস্যা হয়েছিল, ব্যাটারির যে নাটটা থাকে সেই নাটটা লুজ হয়ে গেছিলো, যার জন্যে কানেকশান আসছিল না। তো আবারও কানেকশান করানোর জন্য আমরা ব্যাটারি টাইট ফাইট সব দিয়ে নিয়েছি। এবার এখান থেকে বেরোবো। ভাই প্রচুর গাড়ি, প্রচুর গাড়ি।
এখান থেকে এখন আমাদেরকে 1 ঘন্টা রাস্তা কভার করতে হবে, 51 কিলোমিটার। আর এই 51 কিলোমিটার এরকমই নয় পুরোটা, 30 কিলোমিটার পর গিয়ে আমরা একটা 3 মাথার মোড় পাবো, ওখান থেকে আমরা ডান দিকে ঢুকে যাবো টুয়ার্ডস বিষ্ণুপুর। একটু আগে কী হয়েছে, কাকাবাবুর চশমার একটা কাঁচ খুলে পড়ে গেছে। আজকে সবারই চশমা নিয়ে কিছু না কিছু একটা হচ্ছে, তাই ভাই বলছে যে চশমা পরবোই না আমি আর, সানগ্লাস আর কি। রেডি, চলো 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 চলো। ব্যাপারটা যা বুঝলাম, বাইকটা এমনি সব ঠিকই আছে, কিন্তু ওই ফগ ল্যাম্প লাগানোর সময় কোনোভাবে হয়তো ব্যাটারির যে নাটটা ওটা লুজ রেখে দিয়েছিল, তো তার জন্য ওই নাটটা লুজ হয়ে যাওয়ার জন্য ফট করে বাইকটা পুরো পাওয়ার ছেড়ে দিয়েছে। মানে কনসোলে চাবি ঘোরালে কোনো আলো ভালো আসছিল না, তো স্বাভাবিক আর কি। রাস্তা মাঝখানে সময় বাইক বন্ধ হয়ে গেলে সবার একটুখানি চাপ লেগে যায়। তো পাশেই পেট্রোল পাম্পের পাশে একটা বাইকের গ্যারেজ ছিল, সেখানে আমরা দেখালাম, জাস্ট এরকম নামিয়েছি, দেখি বাইক চালু হয়ে গেছে। এরকম হয়, হতেই পারে, বাদ বাকি অল গুড। চলো, দু সাইডে গাছ, মাঝখান দিয়ে সমান পিচ রাস্তা। এতক্ষণ পর্যন্ত আমরা যে রাস্তা দিয়ে আসছিলাম সেটা এসে যে এরকম একটা জায়গায় উঠবে, এটা জাস্ট আনবিলিভেবল। দেখো যতদূর দেখা যাচ্ছে রাস্তাটা এরকম কার্ভ নিয়েছে, আবার ঘুরে আবার ওদিকে গেছে, আর পুরোটাই কিন্তু এরকম দু সাইডে গাছ দেওয়া। শালুট মোড় এই জায়গাটার নাম। দুপাশে ধান জমি, ধান এখন কাটার সিজন চলছে, ধান কেটে একদম মাঠ ফাঁকা হয়ে গেছে, কিছু কিছু জায়গায় পুড়িয়েও দিয়েছে। দেখো, ভালো লাগছে ভাই, সেরা সেরা। এরকম রাস্তায় বাইক চালিয়ে কিন্তু মজা আছে। রাস্তায় খুব বেশি ট্রাফিক আছে বলবো না, বাট এই বড় বড় যে ডাম্পার আর লরিগুলো এইগুলো রয়েছে, আর বেশিরভাগ লরি দেখছি না খালি খালি লরিগুলো এখান দিয়ে যাচ্ছে। আর আমাদের বাকি টিম এগিয়ে গেছে, আমি এখন টেলে রয়েছি। আসলে ব্যাপারটা হচ্ছে আমাদের সঙ্গে তো আজকে অনেকেই রয়েছে, এবার কারুর চশমা ফ্রেম ভেঙে যাচ্ছে, কারুর চশমার কাঁচ খুলে যাচ্ছে, কারুর বাইক বন্ধ হয়ে যাচ্ছে। এই সমস্ত করতে করতে আমাদের অনেকটা দেরি হয়ে গেছে। তো যেখানে গিয়ে বাইক বন্ধর ইস্যুটা হয়েছিল সেখানে আমরা 1 কাপ করে চাও খেলাম। তো এই সমস্ত করে একটু টাইম লাগছে ঠিকই, বাট ঠিক আছে, ইতনা তো বানতা হ্যায়, ঠিক কি না? তো এই জায়গাটা হচ্ছে বঙ্গাই। এখান থেকে আমরা ডান দিকে চলে যাবো কোতলপুর 12 কিলোমিটার, আরামবাগ বাঁ দিকে 14 কিলোমিটার। আমরা যদি মেন রাস্তা ধরে আসতাম, আরামবাগ দিয়ে আসতাম, তাহলে ওই দিক দিয়ে এসে সোজা বেরিয়ে যেতাম। ফেরার সময় তোমাদেরকে আরামবাগের যে রাস্তাটা শিয়াখালা মশাট হয়ে ওটা দিয়ে নিয়ে যাবো। চলো চলো চলো। কাকা মাল খেয়ে টাল হয়ে গেছে। তো সময় বলছে ঘড়িতে 12টা 2 বাজে, আর আমরা এই এসে পৌঁছালাম কোতলপুর। এখান থেকে রাস্তা আমরা ওদিকে যাব, এই দিক দিয়ে ঘুরিয়ে ওদিকে, আর বেশি নেই, চলে এসছে তো কোতলপুর। 18 কিলোমিটার। তো সময় বলছে ঘড়িতে 12টা 34, আর আমরা ফাইনালি পৌঁছে গেছি বনলতা রিসর্ট। এই যে আমাদের বাঁদিকে বনলতা। এবার বাইক কোথায় রাখবো সেটা দেখতে হবে। ভাই উপর থেকে ঝর্ণার জল এসে আমার বাইকে পড়ে মনে হচ্ছে। দার্জিলিং কি করছিস? কি করবো, চার্জ শেষ হয়ে ভাই, আমি ধরে আছি না। আমি আস্তে আস্তে এখন অভুক্ত আমাদের খাবার দেয়নি, সৌম্য অভুক্ত হিসাবে না খেয়ে নিচ্ছে, যা সৌম্যর পেটে পড়ে গেছে। লাইট এদিকে ভালো আছে। না না, ওইখানে লাইটটা রাখো, ওইদিকে লাইট কাজ করি না আমরা, এইদিকে দাঁড়াই, তুমি ওখানে রাখো, লাইট হাইটে দাও, তাহলে ভালো আসবে। দাঁড়াও এদিকে, দেখে নাও কেমন আসছে, এবার দেখে নাও। হয়েছে হয়েছে খাওয়া দাওয়া করতে অনেকটা টাইম লেগে গেছে, আর খাওয়া দাওয়া করে নিয়ে আমরা এখানে ছবি তুলছিলাম। ছবি তোলার সিনটা খানিকটা এরকম ছিল। তারপরে গিয়ে
এবার এখান থেকে আমরা এক করে সবাই বেরোবো। তো এখান থেকে টেরাকোটা মন্দির আমরা যাব, কারণ দুটো অপশন ছিল, একটা হচ্ছে রানওয়ে যেটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার টাইমে অর্পণ তোমাদের ব্লগে বলেছিল, আর একটা হচ্ছে টেরাকোটার মন্দির। রানওয়ে তো আমরা নিউ টাউনও পেয়ে যাবো, মানে রানওয়েতে গিয়ে শুধু পৌঁছানো হবে আর হয়তো একটা দুটো ছবি তোলা হবে। বাট মন্দিরে গেলে এই যে এত দূর এসছি আমরা জার্নি করে, একটু বসা, একটু গল্প করা, একটু ছবি তোলা, নিজেদের মধ্যে সেলফিগুলো তোলা, মেমোরিজগুলো ক্যাপচার করা, এটার জন্যই আমরা ভাবলাম টেরাকোটার মন্দিরটা করবো। আর অনেকেই আছে যা দেখেনি, আবার অনেক আছে যা দেখেছে কিন্তু দেখতে চায়, যেমন আমি, যেমন ও, তো যেমন অর্পণ, দেখতে ভালোবাসি, তো দেখবো, একটা ভালো লাগা তৈরি হবে। এই করেই আজকে এখন ঘড়িতে বাজে 2:30, আমরা ঠিক টাইমেই বেরোচ্ছি, কারণ মন্দির বন্ধ হবে 6টায়, তার আগে আমাদের পৌঁছাতে হবে। বাকিটা অর্পণ বলছে তোমাদের সাথে। চলো রাস মন্দির যাবো। সৌরভ খুব সুন্দর তোমাদেরকে বোঝালো যে আমরা কি করছি এবং কি করতে চলেছি। আমরা এখান থেকে এবার বেরোচ্ছি রেডি সেডি হয়ে, রেডি তো হয়েই রয়েছি। শাশ্বত বেরিয়ে যাচ্ছে, এটাই দুঃখ। আমাকে দেখাবে না তাই বলে চলে বেরিয়ে যাচ্ছে। এটা কি ঠিক হচ্ছে? ঠিক হচ্ছে না, ও গাড়ি করার, ও গাড়িটাকে তুলে দেবে বোলেরোর উপর, দিয়ে নিজে গাড়িতে বসে যাবে। হ্যাঁ, গুড আইডিয়া। হামজা তো শাশ্বত এখান থেকে বাড়ি চলে যাচ্ছে, ও একটু তাড়াতাড়ি ফিরতে হবে, ওই জন্যে। বাকি আমরা এখন যাবো হচ্ছে মন্দির। চলো মোটো ব্লগে কথা হচ্ছে। খাওয়া দাওয়া সেরে ছবি তুলে আনন্দ ঠাট্টা ফুর্তি মজা করে আমরা এখান থেকে বেরোচ্ছি, যাবো হচ্ছে এখন রাস মন্দির। অ্যাজ ইউজুয়াল সবাই আমরা লাইন দেওয়া বেরিয়ে পড়েছি। আর এই যে বনলতা রিসর্ট, এখান থেকে শুরু হচ্ছে জয়পুরের জঙ্গল। জয়পুরের জঙ্গল টোটাল হচ্ছে 10 কিলোমিটার এই রাস্তাটা, এই স্ট্রেচটা। এখান থেকে 2.5 কিলোমিটার আগে গিয়ে বাঁদিকে একটা রাস্তা চলে গেছে, ওটা গেছে হচ্ছে ওই এয়ারবেস ক্যাম্পটাতে, যেখানে আমাদের যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু এখন অলরেডি ঘড়িতে 2:41 বেজে গেছে। এখান থেকে আমাদেরকে আজই বাড়ি ফিরতে হবে, তো সেই জন্য আমরা এয়ারবেস ক্যাম্পটা স্কিপ করে যাচ্ছি। আমরা আমাদের যে আর একটা স্পট ছিল আজকের দেখার, সেটা হচ্ছে কিনা রাস মন্দির, টেরাকোটা মন্দির যেটা আর কি, তো সেখানে এখন আমরা যাচ্ছি। বিষ্ণুপুরে এমনিতে দেখার অনেক জিনিস রয়েছে, টেরাকোটা মন্দির, রাস মন্দির, জোড়বাংলো মন্দির, অনেক কিছু। সবগুলো কভার করতে গেলে 2 দিন তো লাগবেই। আমি সৌরভ আমরা এসেছিলাম এখানে, স্কুল থেকে এক্সকারশন হয়েছিল। মাটির বাড়ি রেস্টুরেন্ট, মহারাজা বীর হাম্বির উদ্যান, অনেক স্পট, এই একটা স্পট। প্রচুর জায়গা আছে এখানে, প্রচুর। ওই একটা সামনে, ভাই বাইকে বসে বসেই সব দেখা হয়ে গেল তো, এই ব্যাপার। তো এখানটায় বাইকটা রেখে এই যে স্পটগুলো রয়েছে এগুলো সব একবারে দেখে নিই, দেন আমরা রাস মন্দির যাবো, দেন ওখান থেকে ব্যাক করে যাবো। এখানে স্পটগুলো আমি 2-3 বার ঘুরেছি লাইফে, তো সেই জন্য আমি বাইক পাড়া দিচ্ছিলাম, ভাই আর বাকিরা গেছিলো দেখতে। আর এবার আমি যাব হচ্ছে বাকিদেরকে নিয়ে রাসমঞ্চের দিকে। এই দেখো, এটা হচ্ছে জোড়বাংলো মন্দির। চলো এদিক দিয়ে বেরোবো আমরা। সৌরভ কোথায় গেল? ব্যাস অন্ধকারে সাইড হয়ে গেছে। হ্যাঁ এ সৌরভ, পাবলিক প্লেস ভাই, কোথায় গেলি? কই রে, কোথায়? ওই দেখো, ও তুই একা, তাহলে যাবো না। এই দেখো, এর ভেতরে আমরা কি দেখতে পেয়েছি, তোমরা কি দেখতে পেলে? কিছুই না। উদ্যোক্তা এসব কি কথা বলছে? হ্যাঁ কত গো? হ্যাঁ একটু কম সম করো। 100 নাও।
100 না 100 নাও। আবার কাকে বলবে, তুমিই তো সব। তো পার্কিং দিয়ে এবার আমরা এখান থেকে বেরোবো। নেক্সট টার্গেট হচ্ছে আমাদের সমুরা যেখানে দাঁড়িয়ে আছে সেখানে যাব, দেন ওখান থেকে একসঙ্গে আমরা বেরোবো। বাজে হচ্ছে 4:42। আমরা সকাল থেকে বাইক চালিয়েছি 196 কিলোমিটার। ডাবল সেঞ্চুরি করবো খুব শিগগিরই, তারপর কি আমরা এখান থেকে বাড়ি যাবো। ফুয়েল কনজাম্পশন 32। বাপরে বাপ, এখন অব্দি বাইক চলেছে 6932 কিলোমিটার। চাকাটা কিন্তু আমি খুলে নেবো, খুব সাবধান। এই চাকা আমি নিয়ে নেবো। দাদার যে বাইকটা রয়েছে এর রিয়ার ব্রেকটা পুরো ঘষে গেছে, পুরো প্লেটেতে ঘষা লাগছে, ক্যাঁচ ক্যাঁচ করে আওয়াজ হচ্ছে। তো সেই জন্য আমরা কোথাও একটা যদি গ্যারেজ দেখতে পাই তো সেখান থেকে আমরা বাইকটা ঠিক করিয়ে নেব, ব্রেক প্যাডটা চেঞ্জ করিয়ে নেব। বাদ বাকি অল গুড। চলো আমরা এখান থেকে বেরোই এবার। দিদি টাটা। তো ওরা বেরিয়ে গেল দুর্গাপুরের দিক দিয়ে যাবে, আর আমরা যাবো হচ্ছে আরামবাগ দিয়ে। আরামবাগ দিয়ে, আরেকবার বল, আরামবাগ দিয়ে, আরামবাগ দিয়ে। আরেকবার বল। চলো এবার চলো। চলো। তো আমরা এখন যাব হচ্ছে ফার্স্টে কোনো একটা লোকাল গ্যারেজে, যেখান থেকে আমাদের যে বাইকটায় প্রবলেম হয়েছে সেই বাইকটায় ব্রেক প্যাডটা চেঞ্জ করতে হবে। আর এখন আমরা বাড়ি ফিরবো আরামবাগের রাস্তা হয়ে, যে রাস্তাটা কোতলপুর আরামবাগ হয়ে সোজা বেরিয়ে গেছে মশাট শিয়াখালা হয়ে চাঁপাডাঙ্গা হয়ে, ওই রাস্তা দিয়ে। ছোটোবেলার কথা মনে পড়ছে, যখন আমরা স্কুলের এক্সকারশনে এসেছিলাম, আমি সৌরভ। জীবনে প্রথমবার আমি জয়পুরের জঙ্গল পার করছি রাত্রিবেলা। সময় বলছে ঘড়িতে 5:29, যেহেতু শীতকালের বেলা, ছোটো দিনের বেলা, তো অন্ধকার হয়ে গেছে। জয়পুরের জঙ্গলটাকে পার করি, তারপর কোতলপুরে দেখতে হবে কোথাও বাইকের গ্যারেজ পাওয়া যায় কিনা। তো এখানে একটা হোন্ডার সার্ভিস সেন্টার দেখলাম, ওখানে আমরা জিজ্ঞাসা করলাম ব্রেক প্যাড আছে কিনা। বললো যে না, এখানে কোথাও পাবে না। এদের কাছে নেই সেটা না, বললো যে পাবে না, এখানে কোথাও পাবে না। দেখা যাক, যদি কোথাও পেয়ে যাই তো ভালো, না হলে ওইভাবেই যেতে হবে সামনের ব্রেক ইউজ করে করে। আসলে গ্রুপ রাইডে বেরোলে কারোর একজনের যদি কোনো রকম কোনো সমস্যা হয়, সেটা সবাইকে একসঙ্গে দেখে শুনে রাখতে হয়। কারণ কি দেখো, আজকে দাদার বাইকে যে প্রবলেমটা হয়েছে ওটা আমারও হতে পারতো, বা অন্য কারোর, যে কোনো কারোর হতে পারতো, তখন গিয়ে তাকে ফেস করতে হতো। তো গ্রুপে বেরোনোর এটা একটা সুবিধে। সোলো রাইড হলে আজকে পুরো মানে নাকানি চোবানি খেয়ে যাওয়ার মতন অবস্থা হয়ে যায়, যে কি করব। আমরা যাওয়ার সময় সিঙ্গুর হয়ে গেছিলাম দুর্গাপুর এক্সপ্রেসওয়ে হয়ে, আর ফেরার সময় এখন আমরা আরামবাগের রাস্তাটা, যেটা সোজা রাস্তা, সেটা দিয়ে যাচ্ছি। রাস্তাটা খুবই খারাপ, জায়গায় জায়গায় বাম্পার তো প্রচুর রয়েছে, থেকে বাম্পার। আর এই যে গর্তগুলো হয়েছিল সেই গর্তগুলোকে ইঁট দিয়ে বুঝিয়েছে, তো যার জন্যে কিছু জায়গায় নিচু, কিছু জায়গায় উঁচু হয়ে রয়েছে। এই দেখো। তো আসার সময় যদি আমরা এদিক দিয়ে আসতাম তাহলে যে এমন কিছু আহামরি তাড়াতাড়ি চলে আসতাম তা কিন্তু নয়। আর এই এসে গেছি আমরা আরামবাগ বাজার। আরামবাগ বাজারে লরির লাইন দেখো কত। আরামবাগ এসে আমরা পেয়ে গেছি একটা ভারত পেট্রোলিয়ামের পেট্রোল পাম্প, আর এখানে আমরা দাঁড়িয়ে খানিকক্ষণ ব্রেক দেবো, ব্রেক দিয়ে নিয়ে তারপর আবার এগোবো। পাম্পে গাড়ি পার্কিং নিষিদ্ধ। জাস্ট ব্যাপারটা ছিল ব্রেকফাস্ট রাইড, কিন্তু এখন হয়ে গেছে ডিনার রাইড। তো আগে কোথাও আমরা দাঁড়াবো ঠিক করলাম, দাঁড়িয়ে আজকে ডিনার করব। ভাই এটার রাস্তা, হ্যাঁ এটা কি, কেন, মানে সকালে যা খেয়েছি ব্রেকফাস্টের সব একদম হজম হয়ে গেল। ভাই কি অবস্থা। তারকেশ্বর 18, চাঁপাডাঙ্গা 12, ডানকুনি 52, ডান দিকে খানাকুল 15। আমরা যাব ডানকুনির দিকে, এখান থেকে রাস্তা ভালো। আবার এই এসে গেছি আমরা মায়াপুর। ও ভাই সাহাব, জীবনে কিছু তো পুণ্য করেছিলাম যার জন্যই ভালো রাস্তাটা পেলাম ফাইনালি। এই হচ্ছে আজকের আমাদের রাত্রির ডিনার। আমরা নিয়েছি চিলি চিকেন, তার সঙ্গে রুমাল রুটি। দাদা কি নিয়েছো? এক তরকা এই চলে এসছে। আর আপাতত আমরা এই কজন এসে খেয়েছি। এই যে ভালো করে দে। তো খাওয়া দাওয়া ডান, এবার এখান থেকে আমরা বেরোবো। আর খাবারের কোয়ালিটি বেশ ভালো ছিল, একদম প্লেন সিম্পল ঘরোয়া খাবারের মতন। হ্যাঁ, ওখান দিয়ে দমদম মানে তোমার এয়ারপোর্ট হয়ে বেরিয়ে যাবো।
চলো, এই তো রাস্তার অবস্থা, অন্ধকার, দেখানোর কিছু নেই। তো যেখানে গিয়ে আবার আলো দেখতে পাবো সেখানে তোমাদেরকে দেখাবো। বাকি বাজে হচ্ছে এখন ঘড়িতে কটা, 9:15। লক্ষ্মী নারায়ণ মিষ্টান্ন ভাণ্ডার, মশাট বাজার, খুব নামকরা জায়গা। এখানে আসলে মশার কামড় খেতেই পারো, ডিমের ট্রের সঙ্গে নিয়ে আসে পরের বার থেকে। আমরা জাস্ট মশারটা পার করেছি আর তারপরে কুয়াশা দেখো, মানে হঠাৎ করে একটু আগে আমরা জাস্ট মানে কি বলবো, হারিয়ে গেছিলাম যেন, কোথায় ডিভাইডার, কোথায় খানা, কোথায় রাস্তা, কিছুই বোঝা যাচ্ছিল না। এখন তাও একটু কম, এটা যদি কম বলি তাহলে ভাবো এরপর গিয়ে কি আমরা ফেস করে এসেছি অলরেডি। আর এখানে তো রাস্তায় এখন আলোও নেই, মাঠ থেকে যে কুয়াশার ধোঁয়া উঠে আসছে মনে হচ্ছে না স্টিম ইঞ্জিন থেকে ধোঁয়া ছেড়েছে। এই দেখো এই দেখো এই দেখো এই দেখো দেখো, মানে আচমকা ধোঁয়ার মতন কুয়াশা আসছে। তো আমরা চলে এসেছি ডানকুনি, আর ডানকুনিকে ডান দিক দিয়ে কাটিয়ে আমরা এখন বেরিয়ে যাচ্ছি দক্ষিণেশ্বরের দিকে। 10:33 বাজে। এখন ডানকুনি থেকে বাড়ি যেতে আরও আধ ঘন্টা ধরে নাও, আর যদি এয়ারপোর্টে জ্যাম থাকে তাহলে তো গল্প হয়ে গেল। আশা করি থাকবে না, এত রাত্রিরে আর কেই বা যাবে ইকো পার্কে, তাই না? সময় হচ্ছে ঘড়িতে 11:41 আর চলে এসেছি ফাইনালি কৈখালি। যেহেতু রাত্রির হয়ে গেছে, রাস্তায় কোনো জ্যাম নেই, প্রত্যেকটা সিগন্যাল ছিল হচ্ছে গ্রিন, আর সেখান দিয়ে ভাগিয়ে বেরিয়ে এসেছি। কোথাও দাঁড়াতে হয়নি, এতটুকু দাঁড়াতে হয়নি, মানে যে ভয়টা পেয়েছিলাম যে সপ্তাহের প্রথম রবিবার, মানে বছরের প্রথম রবিবার, তো ফেরার সময় জ্যাম পাবো কি হবে না হবে, কোনো রকম জ্যাম ছিল না। সো চলো, চলেই এসেছি, আর কিছুক্ষণের মধ্যেই বাড়িও ঢুকে যাবো। সো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব যা খুশি করে দিও। বাকি দেখা হচ্ছে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে নেক্সট ব্লগেতে। টিল দেন স্টে সেফ, টেক কেয়ার, চলো বাই। ওদের 350 সিসি 400 সিসি সব তেল ভরাতে লাগছে, আমার তো 3টে কাটা কমেছে মনে হয়। এই জন্য 250 ভাই, এই জন্য 250। ফুল ট্যাঙ্ক সবাই করিয়েছে, আমিও করিয়েছি, কিন্তু আমার বাড়ি পৌঁছে যাবো। এটা রেকর্ডিং হয়ে গেছে, ঠিক আছে দিয়ে দেবো। নো হেট, বাট এটার জন্যই নেওয়া। লাভ ইউ জেনি।